ঠিক এই যে মামলা, এই শুনানির সূত্রপাতটা কখন? ঠিক 8ই জানুয়ারি, যখন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তরফে তল্লাশি অভিযান করা হয়, অন্যদিকে আইপ্যাকের অফিসেও তল্লাশি চালানো হয়। একেবারে ঠিক সেই দিনের ছবি দেখতে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়ি থেকে একেবারে গ্রিন কালারের একটা সবুজ রঙের ফাইল হাতে বেরিয়ে আসেন এবং তিনি অভিযোগ করেন যে তার পার্টির সমস্ত নথি বাজেয়াপ্ত করার চেষ্টা করা হচ্ছিল, তার ক্যান্ডিডেট লিস্ট বাজেয়াপ্ত করার চেষ্টা করা হচ্ছিল। এবং তারপর তিনি এখান থেকে সোজা পৌঁছে যান গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এ আইপ্যাকের অফিসে। এবার এই যে গোটা ঘটনা, সেদিন যে একটা পরিস্থিতি, টানটান উত্তেজনা তৈরি হয়েছিল, তারপরে যে মামলা করা হয় এবং হাইকোর্টে মামলা করা হয়েছিল, জোড়া মামলা, যার শুনানি শুক্রবার পিছিয়ে দেওয়া হয়েছিল বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য। আজকে সেই জোড়া মামলার শুনানি শুরু হয়েছে এবং সেখানে ইডির তরফে বলা হচ্ছে যে যেহেতু সুপ্রিম কোর্টে শুনানি এখনো হয়নি, তার জন্য হাইকোর্টে মুলতবি থাক মামলা। সরাসরি আরো জানবো, চলে যাবো আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। অতনু, দেখো, আমি তোমাকে প্রথমেই যেটা বলছি সেটা হচ্ছে বিচারপতি শুভ্রা ঘোষ তার এজলাসে কলকাতা হাইকোর্টে আজকে এই আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি নিয়ে, আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে মামলা করা হয়েছিল সেই মামলার শুনানি শুরু হয়েছে। এখন এই মামলার শুনানি যেটা শুরু হয়েছে, এই মামলার শুনানি শুরুতেই তুমি যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রথমে তোমাকে বলে রাখি, এই মামলার শুনানি যখন প্রথম দিন হয় সেই দিনকে আদালতে তুমুল হইহট্টগোলের জন্য শুনানি পিছিয়ে যায় এবং 3 দিন পিছিয়ে দিয়ে তারপরে আজকে তার দিন নির্ধারণ হয়েছিল। এর মধ্যে ইডি মামলার শুনানি কলকাতা হাইকোর্টে না হয় সুপ্রিম কোর্টে গিয়ে ইডির তরফ থেকে একটি এবং ইডির 3 জন অফিসারের তরফ থেকে একটি দুটো পিটিশন দাখিল করা হয়। সুপ্রিম কোর্টে অবশ্য সেই মামলার শুনানি এখনো পর্যন্ত হয়নি এবং কলকাতা হাইকোর্টে আজকে সেই মামলার নির্ধারিত দিন ছিল এবং আজকে সেই মামলার শুনানি শুরু হয়েছে। যেহেতু আগের দিন হইহট্টগোল হয়েছিল, তাই আজকে শুরু থেকেই কিছু প্রিকশন নেওয়া হয়েছে এবং যারা মামলার সঙ্গে সরাসরি যুক্ত নয় তাদের কাউকে আদালতে ঢুকতে দেওয়া হয়নি এবং আজকে মামলার অনলাইন স্ট্রিমিংও করা হচ্ছে। এখন পর্যন্ত মামলার যা সওয়াল জবাব হয়েছে তাতে এই মামলার তরফ থেকে আমি তোমাকে প্রথমেই বলে নিই কারা হয়ে দাঁড়িয়েছেন। সেটা হচ্ছে এসবি রাজু, কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, তিনি দাঁড়িয়েছেন ইডির তরফ থেকে। কুমারজ্যোতি তেওয়ারি, তিনি দাঁড়িয়েছেন ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে। কল্যাণ ব্যানার্জি, তিনি চিফ মিনিস্টারের লয়ার হিসাবে উপস্থিত আছেন আদালতে। এবং মেনকা গোস্বামী, তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন। এই মামলার শুরুতেই আজকে ইডির তরফ থেকে যেটা বলা হয় যে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি না হওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্টে এই মামলা মুলতুবি রাখা হোক। তার কারণ সুপ্রিম কোর্টের মামলা এবং কলকাতা হাইকোর্টের মামলার বিষয়বস্তু একই, ফলে যেহেতু তারা উচ্চতর আদালতে গিয়ে আবেদন করেছে, ফলে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি যেন আজকে না হয়। এর আগেও 3 দিনের জন্য এই মামলার শুনানি স্থগিত করা হয় এবং তারপর 3 দিন পরে আজকে আবার শুরু হয়েছে। ফলে যদি আরও কয়েকদিন স্থগিত করা হয় তাহলে পরে কোনো অসুবিধা হবে না, এটাই হচ্ছে ইডির তরফ থেকে দাবি করা হয়। এবং এই সঙ্গে সঙ্গে ইডির তরফ থেকে আরও দাবি করা হয় যে কোনো অন্তর্বর্তী নির্দেশের এই মুহূর্তে প্রয়োজন নেই এবং ইডির তরফ থেকে এটাও বলা হয় তারা এই তল্লাশি অভিযানে কোনো কিছু বাজেয়াপ্ত করেননি এবং যা কিছু বাজেয়াপ্ত করা হয়েছে সেটা মামলাকারীরা করেছে। অর্থাৎ মামলাকারী কারা এখানে? তৃণমূল কংগ্রেসের দিকে সেখানে অভিযোগের আঙুল তুলছে ইডি, যে যা কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছে। ইডি এই তল্লাশি অভিযানে কোনো কিছু বাজেয়াপ্ত করেনি। এবং ইডির তরফ থেকে এখানে কি বলা হচ্ছে যে শেষ দিন যখন মামলা মুলতবি করা হয় তখন ইডির কাছে কিছু জিজ্ঞাসা করা হয়নি, ফলে আজকে তাদের অসুবিধা রয়েছে এই মামলার শুনানিতে, এই শুনানি নিয়ে। অর্থাৎ তারা চাইছেন যে এই মামলার শুনানি স্থগিত করা হোক। তবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা তাদের আইনজীবী সওয়াল করেন যে তারা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেননি, তারা সুপ্রিম কোর্টের মামলাতে পার্টিও নন, তারা চাইছেন কলকাতা হাইকোর্টেই এই মামলার শুনানি হোক এবং তাদের দাবি কলকাতা হাইকোর্টে আজকেই এই মামলার শুনানি করতে হবে। এবং সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়, আবেদন করা হয় যে তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য ইডি নিয়ে গেছে সেগুলো যেন কোথাও প্রকাশ করা না হয় বা সেগুলো যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করা হয়। অর্থাৎ একদিকে যখন
ইডি বলছে যে তারা তল্লাশি অভিযানে কোনো কিছু বাজেয়াপ্ত করেননি, তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আদালতে দাবি করা হচ্ছে যে ইডির তরফ থেকে তাদের বহু তথ্যই তল্লাশি অভিযানে নিয়ে চলে যাওয়া হয়েছে, সেগুলোকে যেন প্রকাশ করা না হয় বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করা হয়। এখন ইডির তরফ থেকে সওয়াল জবাবে এর মাঝখানেই যেটা বলা হয়, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বলেন যে তিনি যখনই কিছু বলতে চাইছেন তার মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, প্রতি মুহূর্তে তার মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, এইভাবে শুনানি চলতে পারে না। তো এখনো পর্যন্ত শুনানি চলছে এবং কেন্দ্রীয় সরকারের আইনজীবী তিনিও ইডির আইনজীবীর পাশেই দাঁড়িয়েছেন বলা যায়, এবং তিনি তার পক্ষ থেকে কি সওয়াল করছেন যে এক, এই মামলায় এসআইআর নিয়ে অভিযোগ করা হচ্ছে, ফলে ইলেকশন কমিশনকেও পার্টি করা দরকার। দুই, তিনি কি বলছেন যে এই মামলা আইপ্যাকের করা প্রয়োজন ছিল, কারণ ইডির তল্লাশি অভিযান হয়েছে আইপ্যাকের ডিরেক্টরের বাড়িতে, আইপ্যাকের অফিসে, সেখানে আইপ্যাক কোনো মামলা করলো না, মামলা করলো অন্য কেউ, অর্থাৎ তৃণমূল কংগ্রেস সেখানে মামলা করেছে। ফলে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে কেন্দ্রীয় সরকারের আইনজীবী প্রশ্ন তুলছেন। তার প্রশ্ন হচ্ছে যে এই মামলা গ্রহণযোগ্য নয়, তার কারণ এই মামলা তো করা উচিত ছিল আইপ্যাকের, তার কারণ তল্লাশি অভিযান তো হয়েছে আইপ্যাকের অফিসার তার ডিরেক্টরের বাড়িতে, আইপ্যাক মামলা করছে না, তৃণমূল কংগ্রেস মামলা করছে, তাহলে এই মামলার গ্রহণযোগ্যতা কোথায়, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের আইনজীবী প্রশ্ন তুলেছেন। একইভাবে ইডির তরফ থেকে আবার যে আইনজীবী প্রশ্ন তুলেছেন, তিনিও কেন্দ্রীয় সরকারের আইনজীবী পাশে দাঁড়িয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার অভিযোগ, চিফ মিনিস্টারের বিরুদ্ধে তার অভিযোগ। কী অভিযোগ? যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অবৈধভাবে বা অন্যায়ভাবে তিনি ইডির কাছ থেকে নথি ছিনিয়ে নিয়েছেন, তার সহযোগী ছিলেন রাজ্যের ডিজিপি এবং তার সহযোগী ছিলেন কলকাতার পুলিশ কমিশনার, ফলে তিনি অপরাধ করেছেন, অভিযোগ তার বিরুদ্ধে। ফলে যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মামলার পার্টি করা হচ্ছে, ততক্ষণ এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই, এটা ইডির পক্ষ থেকে সওয়াল করা হচ্ছে। অর্থাৎ কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেস যে মামলা করেছে সেই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে একদিকে কেন্দ্রীয় সরকারের আইনজীবী, অন্যদিকে ইডির আইনজীবী প্রশ্ন তুলছেন। কেন্দ্রীয় সরকারের আইনজীবীর যুক্তি হচ্ছে তল্লাশি হয়েছে আইপ্যাকের ডিরেক্টরের বাড়িতে, আইপ্যাকের অফিসে, তারা এই মামলায় পার্টি নন, তারা এই মামলা করেননি, ফলে এই মামলার গ্রহণযোগ্যতা কোথায়? অন্যদিকে ইডির আইনজীবীর পক্ষ থেকে বলা হচ্ছে মূল অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাকে কলকাতা হাইকোর্টের এই মামলায় পার্টি করা হয়নি, ফলে এই মামলার গ্রহণযোগ্যতা কোথায়? অর্থাৎ ইডির তরফ থেকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টে এই ইডির তল্লাশি অভিযান নিয়ে যে মামলা করেছে তার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন করা হচ্ছে। এবং এখানে ইডির তরফ থেকে ইডির আইনজীবী এই প্রশ্ন করেছেন যে এখানে তৃণমূল কংগ্রেসের মামলা করেছেন শুভাশিস চক্রবর্তী, তিনি কে? তিনি কি করে এই ঘটনা সম্পর্কে জানলেন? তিনি কি সেদিনকে ঘটনাস্থলে ছিলেন? ফলে এই মামলা গ্রহণযোগ্য নয়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুভাশিস চক্রবর্তী যে মামলা করেছেন তিনি মামলা করতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আজকে এজলাসে ইডির তরফ থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। এবং সেই সঙ্গে সঙ্গে ইডির বক্তব্য হচ্ছে যে তৃতীয় কোনো ব্যক্তি যিনি ঘটনার সঙ্গে যুক্তই নন তিনি কিভাবে মামলা করলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুভাশিস চক্রবর্তী যে মামলা করেছেন তিনি মামলা করতে পারেন কিনা আদৌ, ফলে সেই মামলা আদৌ গ্রহণযোগ্য হতে পারে কিনা সেই নিয়ে প্রশ্ন করছে। অর্থাৎ কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হোক এটা একবারই চাইছেন না ইডির তরফ থেকে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দুই আইনজীবী, ফলে তারা মোটামুটি একই ধরনের সওয়াল করছেন। তারা চাইছেন এই মামলা যেহেতু তারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করেছেন, অর্থাৎ ইডির তরফ থেকে সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করা হয়েছে, ফলে এই মামলার শুনানি সুপ্রিম কোর্টেই হোক, কলকাতা হাইকোর্টে নয়। এক, দুই, কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে মামলা করা হয়েছে সেই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে একই সঙ্গে ইডির আইনজীবী এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের আইনজীবী তারা প্রশ্ন তুলছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা চাওয়া হচ্ছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের আইনজীবী বলছেন যে তারা আজকে প্রথম কোর্টে অ্যাপিয়ার করছেন এবং তারা চাইছেন যে এই মামলা এই কলকাতা হাইকোর্টেই শুনানি হোক, কারণ সুপ্রিম কোর্টে তারা এই মামলার পার্টি নন, সুপ্রিম কোর্টে তারা ক্যাভিয়েট ফাইল করেননি, সুপ্রিম কোর্টে তারা যাননি, কলকাতা হাইকোর্টে তারা এসছেন এবং তারা চান কলকাতা হাইকোর্টই এই মামলার শুনানি হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।